ক্লাস 9-এর স্টুডেন্টসরা, আজকে আমরা এই ভিডিওতে শব্দ তরঙ্গ সম্পর্কিত কিছু রাশি, অর্থাৎ শব্দ তরঙ্গের সাথে রিলেটেড কিছু জিনিস আমরা ভালো করে বুঝবো। ঠিক আছে? এই ব্যাপারগুলো হয়তো তোমাদের বইতে যেভাবে লেখা আছে বা যে ধরনের সংজ্ঞা দেওয়া আছে ওটা পড়ে বুঝতে অসুবিধা হতে পারে। এই ভিডিওতে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে বিস্তার, কম্পাঙ্ক, পর্যায়কাল, তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ বেগ এগুলো কি, এবং খুব ইম্পর্টেন্ট একটা সম্পর্ক তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্ক এবং তরঙ্গের বেগ, এইটা এইটা আর এইটা, এই তিনটের মধ্যে একটা সুন্দর সম্পর্ক আছে। সেই সম্পর্কটাও আমরা কিন্তু আজকে বুঝে নেব। ওকে, তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, এবং বোর্ডে যে নোটস দেওয়া আছে প্রয়োজন মতো ভিডিও পজ করে তোমরা নোটসটা নিয়ে নিতে পারো। ওকে, সবার আগে আমরা বুঝবো যে বিস্তারটা কি, অর্থাৎ শব্দ তরঙ্গ যে এগোচ্ছে এখানে বিস্তার ব্যাপারটা কি। শোনো ভালো করে, শব্দ তরঙ্গ কিভাবে এগোয় এর আগের ক্লাসটায় আমরা আলোচনা করেছি। সেখানে অনুদৈর্ঘ্য তরঙ্গ, তির্যক তরঙ্গ, এইসব ব্যাপার আমরা আলোচনা করেছি। যারা আগের ক্লাসটা মিস করেছো তারা অবশ্যই প্লে লিস্ট থেকে আগের ক্লাসটা দেখে নাও, বা আমি এখানে আই বাটনের লিঙ্ক দিয়ে দিচ্ছি, দেখে নাও। এই আই বাটনটা ক্লিক করলেই তোমরা আগের ক্লাসটা পেয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা কি আলোচনা করবো? বিস্তার বা অ্যাম্পলিটিউড। বিস্তার বা অ্যাম্পলিটিউড এটা কি ভালো করে তোমরা একটু দেখবে। শব্দ এগোয় কিভাবে? আমি বলেছিলাম যদি তির্যক তরঙ্গ হয় তাহলে মাধ্যমের কণাগুলো হয়তো এইভাবে ভাইব্রেট করছে, কম্পন করছে, এবং তার জন্য বেগ অর্থাৎ তরঙ্গ, এনার্জি, শক্তি, সে দেখা যাচ্ছে যেদিকে মাধ্যমের কণাগুলো ভাইব্রেট করছে তার সাথে 90 ডিগ্রি কোণে এনার্জি এগিয়ে যাচ্ছে। ওকে, এই যে মাধ্যমের কণাগুলো ভাইব্রেট করছে ম্যাক্সিমাম কতটা লাফ মেরে উঠছে এটাকে বলা হচ্ছে বিস্তার। অর্থাৎ মনে করো এখানে 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 মাধ্যমের কণাগুলো রয়েছে এবং শান্তভাবে বসে আছে, এখানে কোনো রকম শক্তি এসে পৌঁছয়নি। এইবারে একটা শক্তি আসছে, এসে যেই আসছে তো এইটা এবার এখান থেকে এখানে শক্তিটা যেতে চাইছে, তাহলে মাধ্যমের কণাগুলোকে কাঁপতে হবে, তবেই না শক্তি যেতে পারবে। যদি লম্বভাবে কাঁপে, শক্তি যেদিকে যাচ্ছে তার সাথে, তাহলে এটা তির্যক তরঙ্গ হবে। আর যদি মাধ্যমের কণাগুলো যদি এইভাবে প্যারালাল কাঁপে এবং শক্তিও যদি এদিকে যায়, তাহলে অনুদৈর্ঘ্য তরঙ্গ হবে। লম্বভাবেই কাঁপুক আর প্যারালাল ভাবেই কাঁপুক, এই কণাগুলো যখন চুপচাপ বসেছিল, শক্তি যখন এখানে এসে পৌঁছয়নি, চুপচাপ বসে থাকার যে অবস্থান এটাকে বলে সাম্য অবস্থান। অর্থাৎ কোনো রকম ডিস্টারবেন্স এসে পৌঁছয়নি, কণাগুলো চুপচাপ বসে আছে, এক জায়গায় আছে, ভাই সাম্য অবস্থানে আছে। যখনই এনার্জি এখানে এসে পড়লো, অর্থাৎ তরঙ্গ এখানে এসে চলে আসলো, অর্থাৎ এরা সবাই মাপতে শুরু করলো, তখন এই এক একটা কণা এই সাম্যাবস্থান থেকে ম্যাক্সিমাম যতটা লাভ মারবে, ঠিক আছে, প্রত্যেকটা কণাই কিন্তু সাম্যাবস্থান থেকে একটা নির্দিষ্ট ম্যাক্সিমাম মানে দূরত্ব পর্যন্তই লাভ মারবে। তাহলে প্রত্যেকটা কণা এই সাম্যাবস্থান থেকে যতটা জোরে লাফ মারবে, যতটা দূরে লাফ মারবে, সেটা হচ্ছে বিস্তার বা অ্যাম্পলিটিউড। সংজ্ঞাটার দিকে লক্ষ্য করো। তরঙ্গের এগোনোর সময় মাধ্যমের কণাগুলি তাদের সাম্যাবস্থা থেকে সব থেকে বেশি যতটা বিচ্যুত হয়, এর সাম্যাবস্থা এখান থেকে যতটা বিচ্যুত হবে তাকেই বলবো আমি বিস্তার। ঠিক আছে? তো যখনই এরকম ভাবে একটা তরঙ্গ এসে পড়বে, সমুদ্রের ঢেউয়ের কথাই ভাবো, সমুদ্রের ঢেউয়ের কথা ভাবো কিরকম ভাবে, এই 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 এইভাবে সমুদ্রের জলটা ওই এগুলো এইভাবে কাঁপছে কাঁপছে, কিন্তু শক্তিটা কিন্তু এগোচ্ছে। অর্থাৎ ঢেউয়ের যে এনার্জি, জলটা কাঁপছে কিন্তু তার মধ্যে দিয়ে এনার্জিটা এগিয়ে আসছে। কাঁপছে কিভাবে? এইভাবে এইভাবে কাঁপছে এবং এনার্জিটা সামনের দিকে এগোচ্ছে। তো এখন যদি এরকম একটা ঢেউ এখানে এসে হঠাৎ করে পড়ে, মনে করো এগুলো জল বেচারা চুপচাপ বসেছিল, হঠাৎ করে একটা ঢেউ চলে এসছে, তখন এদের চেহারা কিরকম হবে? তখন এদের চেহারা হয়ে যাবে ঢেউয়ের মতো হয়ে যাবে। আগে কেমন ছিল? আগে এরম ছিল, আগে কণাগুলো ডট 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 করে দেখাচ্ছে, এগুলো হচ্ছে আগে কণাগুলো ছিল। এই কণা এই 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 জায়গাটা তুমি অরিজিন ধরে নাও, মূলবিন্দু ধরে নাও। এদিকটাকে তুমি এক্স অক্ষ ধরে নাও, অর্থাৎ এক্স অক্ষ বরাবর এনার্জি এগোচ্ছে, আর এইটাকে তুমি ওয়াই অক্ষ ধরে নাও, অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর মনে করো কণাগুলো কাঁপছে। কণাগুলো কাঁপছে ওয়াই অক্ষ বরাবর, আর শব্দ এগোচ্ছে এক্স অক্ষ বরাবর। তাহলে এই যে সাম্যাবস্থান থেকে যতটা উঁচুতে ম্যাক্সিমাম উঠলো বা যতটা নিচে নামলো, যতটা উঁচুতে উঠুক বা নিচে নামুক, বিচ্যুত হয়েছে, যতটা সাম্যাবস্থান থেকে যতটা বিচ্যুত হয়েছে এই কণাগুলো, এই এই যে যতটা ম্যাক্সিমাম বিচ্যুত হলো, এইটাকে বলা হচ্ছে বিস্তার। সাধারণত এই দৈর্ঘ্যটাকে আমরা এইখানটা প্রকাশ করছি, মানে এখান থেকে এতটা একটা তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি এ, বা এটাও তুমি বলতে পারো এখান থেকে এটা হচ্ছে এ, এখান থেকে এটা এখান থেকে এটা এ, মানে হচ্ছে বিস্তার। আশা করি বিস্তার ব্যাপারটা বোঝা গেছে।
আর এই তরঙ্গটাও ধরো তুমি দেখে নাও, সমুদ্রের ঢেউ মনে করো ওটাকে, এনার্জি এগোচ্ছে সামনের দিকে, আর কণাগুলো এরকম 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 করে কাঁপছে। বুঝে গেছে? ম্যাক্সিমাম যতটা কেঁপে উঠবে সেটা বিস্তার। পরের কি আছে? কম্পাঙ্ক। কম্পাঙ্ক মানে কি? কণাগুলো তো কাঁপছে, কাঁপছে না? 1 সেকেন্ডে কণাগুলো যতবার কাঁপবে, পূর্ণ কম্পন। এখানে বলা আছে, সংজ্ঞাতে দেখবে বলা আছে 1 সেকেন্ডের সময়ের অবকাশে, 1 সেকেন্ড সময়ের অবকাশে, অর্থাৎ 1 সেকেন্ড সময়ের মধ্যে, 1 সেকেন্ড সময় যতটা টাইম, সেই টাইমের মধ্যে কোনো উৎস যতবার পূর্ণ কম্পন সম্পন্ন করে, যতবার পূর্ণ কম্পন সম্পন্ন করবে সেটা হচ্ছে কি না কম্পাঙ্ক। এখানে তো এইগুলোই তো পূর্ণ কম্পন হচ্ছে, এইগুলো পূর্ণ কম্পন করছে না, কণাগুলো পূর্ণ কম্পন করছে, উঠছে আর নামছে, উঠছে আর নামছে। তাহলে 1 সেকেন্ডে যতবার পূর্ণ কম্পন করবে, একবার, দুবার, তিনবার, তুমি মনে করো এটা 1 সেকেন্ডে হলো, তাহলে এটা কম্পাঙ্ক হচ্ছে 3 প্রতি সেকেন্ড। বুঝে গেছে? কম্পাঙ্ক হচ্ছে 3 প্রতি সেকেন্ড। যদি 3 বার, যদি 100 বার কাঁপে, 1 সেকেন্ডে 100 বার কাঁপে, তাহলে কম্পাঙ্ক কত হলো? 100 প্রতি সেকেন্ড। তাহলে কম্পাঙ্কের একক কি হবে? কম্পাঙ্কের একক হবে প্রতি সেকেন্ড। এতবার, ধরো কাউ 100 বার কাঁপছে, তাহলে এতবার প্রতি সেকেন্ড। এখন ভাই বারের তো কোনো একক হয় না, তাহলে এর কোনো একক নেই, বারের কোনো একক নেই, প্রতি সেকেন্ড। কম্পাঙ্কের একক হচ্ছে প্রতি সেকেন্ড। এটাকে এইভাবে কেউ লেখে না, এটাকে এইভাবে লেখা হয় সেকেন্ড ইনভার্স, সেকেন্ড টু দি পাওয়ার -1। বা এই সেকেন্ড টু দি পাওয়ার -1টাকে অনেক সময় অনেকে এক কথায় হার্জ বলে, HZ, হার্জ, হার্জ, ঠিক আছে? হার্জ, HZ, HZ বা হার্জ মানে হচ্ছে পার সেকেন্ড, 1 সেকেন্ডে যতবার কাঁপছে। বোঝা গেল? 1 সেকেন্ড সময়ের অবকাশে কোনো উৎস যতবার পূর্ণ কম্পন করে সেটাই হচ্ছে সেই উৎসের কম্পাঙ্ক। এখানে হচ্ছে এই কণাগুলো, সমুদ্রের ঢেউয়ের কথা যদি ভাবো, তাহলে সমুদ্রের ঢেউগুলো 1 সেকেন্ডে যতবার এরকম কাঁপবে সেটা হচ্ছে তার কম্পাঙ্ক। ঠিক আছে? শব্দ যখন যায়, বায়ুর মধ্যে দিয়ে যখন শব্দ যায়, তখন বায়ুর কণাগুলো কেমন ভাবে কাঁপে? বায়ুর কণাগুলো কাঁপে এইভাবে, শুন শুন শুন। শব্দ যায় কি হবে? সোজা। অনুদৈর্ঘ্য তরঙ্গ আগের ক্লাসে তোমরা শিখেছো, যারা মিস করেছো তারা অবশ্যই দেখে আমি ক্লাসটা, আগের ক্লাসটা। তাহলে বায়ুর ক্ষেত্রে এইভাবে কাঁপবে, কণাগুলো এইভাবে কাঁপে, এই গেল, এই এলো, আবার এই গেল, এই যে পূর্ণ কম্পন করে দিল। 1 সেকেন্ডে যতবার পূর্ণ কম্পন করবে সেটা হচ্ছে সে তার কম্পাঙ্ক। অর্থাৎ ধরো একটা শব্দ যাচ্ছে, শব্দটা যাচ্ছে, এনার্জি যাচ্ছে, যাওয়ার সময় এর যে লেয়ার, বায়ুর যে লেয়ার, তারা 1 সেকেন্ডে যতবার ভাইব্রেট করবে সেটা হচ্ছে শব্দটা কম্পাঙ্ক। বোঝা গেছে কম্পাঙ্ক কি জিনিস? এবার আসছে পর্যায়কাল বা টাইম পিরিয়ড। এটাকে ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করা হয়, কম্পাঙ্কটাকে এফ দিয়ে প্রকাশ করা হয় আগেরটা। আচ্ছা, বিস্তারের, যেহেতু বিস্তার মানে কতটা বিচ্যুত হলো, এটা কিন্তু মিটার দিয়ে প্রকাশ করা হয়, মিটার। এর একক হচ্ছে মিটার, বিস্তারের একক হচ্ছে মিটার। এর একক, এককও লিখে রাখবে, একক হচ্ছে মিটার বা সেন্টিমিটার, বা সেন্টিমিটার, যা বলুন, সিজিএসএ সেন্টিমিটার, এসআইতে মিটার। আর এটা হচ্ছে হার্জ, পার সেকেন্ড। সিজিএসএসআই যাই বলো, কম্পাঙ্কের একক পার সেকেন্ড বা হার্জ। পর্যায়কাল কি জিনিস? পর্যায়কাল হচ্ছে এই যে কাঁপছে, একবার পূর্ণ কাঁপতে যে সময় লাগলো তাকে বলে পর্যায়কাল। মানে এই ধরো এখান থেকে কাঁপা শুরু করেছে, উই উই উই, মানে যেখানে ছিল সেখানে আবার ঘুরে আসতে যে টাইম লাগে, এটাই তো পূর্ণ কম্পন। এখান থেকে ধরো কাঁপা শুরু করেছে, এখান থেকে ধরো কাঁপা শুরু করেছে, সু সু, যেখান থেকে কাঁপা শুরু করেছিল সেখানে আবার ফিরে এলো, এবং একটা পূর্ণ কম্পন হলো। এই একটা পূর্ণ কম্পন হতে যে টাইম লাগবে, সেই টাইমটাকে আমরা বলবো পর্যায়কাল। বোঝা গেছে? পর্যায়কাল, তাকে আমরা টি দিয়ে ডিনোট করবো। এর একক কি হবে? এর একক হচ্ছে পর্যায়কাল, একক হচ্ছে সময়ের যে একক, তাই সেকেন্ড বা এস লিখবে, ছোট হাতের এস, সেকেন্ড। পর্যায়কালের একক হচ্ছে সেকেন্ড, মানে কতটা টাইম নেয় সেটাই তো পর্যায়কাল, টাইমের ইউনিট হবে। এই পর্যায়কাল আর কম্পাঙ্ক, কম্পাঙ্ক আর পর্যায়কাল, এদের মধ্যে সম্পর্ক রয়েছে। সম্পর্কটা একটু ভালো করে শুনলেই বোঝা যাবে, বা ভালো করে ভাবলেই বোঝা যাবে। 1 সেকেন্ড সময়ের অবকাশে কোনো উৎস যতবার পূর্ণ কম্পন করে তাকে কি বলে? কম্পাঙ্ক। আচ্ছা, আর একটা পূর্ণ কম্পন সম্পন্ন করতে যত টাইম লাগে তাকে বলে পর্যায়কাল। আমি এইভাবে লিখতে পারি যে একবার কাঁপতে যে সময় লাগে সেটা হচ্ছে পর্যায়কাল। আমি পর্যায়কাল টি ধরেছি, তাহলে লিখতেই পারি যে টি সেকেন্ড সময়ে একবার পূর্ণ কম্পন হয়। লিখতে পারি তো, লিখতে পারি। পর্যায়কালের সংজ্ঞা থেকে লিখতে পারি টি সেকেন্ড সময় একবার পূর্ণ কম্পন হয়। তাহলে 1 সেকেন্ড সময় কতবার পূর্ণ কম্পন হয়? 1/t বার পূর্ণ কম্পন হয়। 1 সেকেন্ড সময় যতবার পূর্ণ কম্পন হয় তাকে কম্পাঙ্ক বলে, তার মানে 1/t-টাই কম্পাঙ্ক। তাহলে আমরা অনায়াসে লিখতে পারি ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক সমান হচ্ছে 1/t, বা পর্যায়কালের অনন্য। পর্যায়কালকে যদি তুমি অনন্য করো তাহলে কম্পাঙ্ক আসবে, কম্পাঙ্ককে যদি অনন্য করো তাহলে পর্যায়কাল আসবে। বোঝা যাচ্ছে?
তাহলে এখানেও বোঝা যাচ্ছে যে কম্পাঙ্কের একক হচ্ছে 1/t, টি এর একক সেকেন্ড, তাহলে 1/s মানে সেকেন্ড ইনভার্স বা হার্জ কম্পাঙ্কের একক। বোঝা গেছে? পর্যায়কাল বোঝা গেল, কম্পাঙ্ক বোঝা গেল। এইবার আসছে তরঙ্গ দৈর্ঘ্য। এটাকে একটু মন দিয়ে শুনতে হবে। তরঙ্গ দৈর্ঘ্য মানে হচ্ছে এই যে কাঁপছে জিনিসটা, এই গিয়ে আবার এই যে পূর্ণ কম্পন হলো, বা বায়ুর লেয়ার গুলো যেমন কাঁপছে, এখান থেকে কাঁপা শুরু করেছে মনে করো, এই হয়ে যদি এখান থেকে কাঁপা শুরু করে, তাহলে এই যাবে আবার এই যাবে, এই পূর্ণ কম্পন হলো। এই গেল আবার এই এলো, পূর্ণ কম্পন হলো। এই গেল আবার এই গেল, পূর্ণ কম্পন হলো। এই প্রত্যেকটা পূর্ণ কম্পন যখন হচ্ছে, যে টাইমটা লাগছে পূর্ণ কম্পন হতে, সেইটুকু সময়ের মধ্যে শক্তি যতটা এগিয়ে যাবে, অর্থাৎ তরঙ্গ যতটা এগিয়ে যাবে, সেটাই হচ্ছে তরঙ্গর দৈর্ঘ্য। বুঝতে পারলাম? মানে উৎস একবার পূর্ণ কম্পন করলে, একটা হাওয়ার লেয়ার গিয়ে আবার ফিরে এলো, পূর্ণ কম্পন করলো, সে যে টাইম লাগলো পূর্ণ কম্পন করতে, সেই টাইমের মধ্যে তোমার যে শব্দ শক্তি, তোমার কথা বা তোমার আওয়াজ যত দূর যাবে, সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। ধরো মনে করো একবার পূর্ণ কম্পন হলো, আর তোমার যে এনার্জি সেটা ধরো 1 মিটার চলে গেল, তাহলে তোমার ওই এনার্জি যে তরঙ্গ দৈর্ঘ্য, ওই তরঙ্গের যে তরঙ্গ দৈর্ঘ্য, সেটা হচ্ছে 1 মিটার। বোঝা গেছে তরঙ্গ দৈর্ঘ্য কি জিনিস? আশা করি বোঝা গেল যে তরঙ্গ দৈর্ঘ্য কি। 1 সেকেন্ড সময়ের মধ্যে তরঙ্গ যতদূর এগোতে পারে, সেটাই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। ওকে, বেশ। তোমাদের বইতে তরঙ্গ দৈর্ঘ্যের খুব সুন্দর একটা সংজ্ঞা দেওয়া আছে, যেটা পড়লে তোমরা কখনোই বুঝতে পারবে না যে তরঙ্গ দৈর্ঘ্যটা কি। সেটা কি সংজ্ঞা? বলা আছে, তির্যক তরঙ্গের ক্ষেত্রে পরপর অবস্থিত দুটি তরঙ্গ শীর্ষের মধ্যে যে দূরত্ব, সেটাকে তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়। মানে এইটা যদি একটা তির্যক তরঙ্গের লেখচিত্র আমি বলি, মানে যেটা তোমার সমুদ্রের ঢেউ দিয়ে আমি বোঝাচ্ছিলাম, ঠিক আছে, এই ঢেউ, দেখো ঢেউ গেছি, ঠিক আছে, ঢেউ দিয়ে বোঝাচ্ছিলাম। এটা যদি তোমার তির্যক তরঙ্গ হয়, তির্যক তরঙ্গ তো বটে, এইভাবে কাঁপছে আর সব এগোচ্ছে, এনার্জি এগোচ্ছে সোজা, তির্যক তরঙ্গ। তির্যক তরঙ্গ হলে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে দুটো তরঙ্গ শীর্ষের পরপর দুটো অবস্থিত তরঙ্গ শীর্ষের মধ্যে যে দূরত্ব, অর্থাৎ এইখান থেকে এইটার যা দূরত্ব, এটাকে আমরা বলবো তরঙ্গ দৈর্ঘ্য। এই দূরত্বকে আমরা বলবো তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা। তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, এই চিহ্নকে নাম হচ্ছে ল্যামডা, এই ল্যামডা দিয়ে প্রকাশ করা হয়। ল্যামডা মানে হচ্ছে এরকম একটা দাগ টানবে, এখানে দাগ টানবে, তাহলে হয়ে গেল ল্যামডা। এই ল্যামডা দিয়ে আমরা কি বোঝাবো? তরঙ্গ দৈর্ঘ্য। একক কি হবে? একক হচ্ছে মিটার, যেহেতু দৈর্ঘ্য তাহলে একক মিটার দিয়ে বোঝানো হবে, তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে মিটার। আশা করি বোঝা গেল। একবার পূর্ণ কম্পনে যে সময় লাগে, সেই সময় যতদূর যায় তরঙ্গ, তাকে বলে তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, এটা তো বলেই। এছাড়াও কিছু সংজ্ঞা আছে, যেটা বইগুলো বই আছে, যেমন তোমাদের বইতে তির্যক তরঙ্গের ক্ষেত্রে কি বলা আছে, তির্যক তরঙ্গের ক্ষেত্রে দুটো তরঙ্গ শীর্ষের মধ্যে যে দূরত্বটাকে, তাকে বলা আছে তরঙ্গ দৈর্ঘ্য। অর্থাৎ যে ঢেউ যাচ্ছে পরপর দুটো যে উঁচু উঁচু ঢেউ, এই আর এইটা নেমে গেল আবার উঠলো, এই উঠলো আর এই উঠলো, এই দুটো ওঠার মধ্যে যে দূরত্ব, মাথা দুটোর মধ্যে যে দূরত্ব, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি তরঙ্গ দৈর্ঘ্য। অর্থাৎ ততক্ষণে ওই একবার কেঁপে যাচ্ছে, বুঝতে পারলে? ততক্ষণে একবার কেঁপে এই করতে, এই যে একবার কাঁপলো, তাতে অতটা এগিয়ে গেল, ওই যে তরঙ্গ শীর্ষের মধ্যে তরঙ্গ শীর্ষের মধ্যে দূরত্ব, ততটা শব্দ এগিয়ে গেল। বোঝা যাচ্ছে? সেটাই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্যে যে কোনো সংজ্ঞা তুমি ভুলে সেটা হবে, যদি এটা দাও সহজ সংজ্ঞা, এটা আমি লিখেছি বোর্ডে, ভিডিও পজ করে, প্রয়োজন মতো অবশ্যই নোটস নিতে পারবে, সেই সংজ্ঞা নিলে খুব ইজি। এছাড়া তোমরা এটাও লিখতে পারো, তির্যক তরঙ্গের ক্ষেত্রে দুটো তরঙ্গ শীর্ষ বা দুটো তরঙ্গপাদ, তরঙ্গপাদ বলতে বোঝাচ্ছে আবার তেরম নামবে, এইটা আর এইটার মধ্যে যে দূরত্ব, এটাও ল্যামডা। আর অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে কি বলা আছে? অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে বলা আছে যে পরপর দুটো ঘনীভবন বা পরপর দুটো তনুভবনের মধ্যে যে দূরত্ব, সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। ঘনীভবনই বা কি, তনুভবনই বা কি, সে এক জ্বালা। দেখো ঘনীভবন তনুভবন কিন্তু তোমরা এর আগের ক্লাসে একটু হলেও বুঝেছো। আমি যেখানে শব্দ কি করে এগোয় বায়ুর মধ্য দিয়ে সেটা বুঝিয়েছিলাম, সেখানে কিন্তু দেখিয়েছিলাম, খেয়াল করে দেখো। তোমরা এরকম একটা ছবি দেখতে পেয়েছিলে, দেখো এরকম কিছু ছবি তুমি এর আগে ভিডিওতে বা এর আগের ক্লাসে তুমি পেয়েছিলে কিনা মনে করে দেখো, পেয়েছিলে। কারণ আমি বলেছিলাম যে মনে করো শব্দ যাচ্ছে তোমার এই বায়ুর মাধ্যম দিয়ে, যখন শব্দটা যায়নি, আমি মদনটা চুপচাপ এরকম ছিল, দাঁড়িয়ে ছিল, চুপচাপ দাঁড়িয়ে ছিল, পরপর পরপর লেয়ার গুলো চুপচাপ ছিল, কোনো সমস্যা নেই। এই যে চেঁচিয়ে দিলাম যেই, তখন কি করলো, লেয়ার গুলো ধাক্কা মারা শুরু করলো, এইদিকে চলে গেল, এই লেয়ারটা ওকে ধাক্কা মারলো, ওই লেয়ার তারপর লেয়ারটা তাকে ধাক্কা মারলো, এইভাবে ধাক্কা মারলো। কিন্তু ধাক্কা মেরে যে সরে থাকবে তা তো না, আমি তো বলেছিলাম স্থিতিস্থাপক মাধ্যম, তাহলে আবার ফিরে আসবে, তাই না? তাহলে ধাক্কা মেরে ফিরে চলে, এই যে ফিরে যে চলে এলো, এই যেখানে গ্যাপ তৈরি হয়ে গেল, এই যে গ্যাপ তৈরি হয়ে গেল, আর এই ধাক্কা যে মারলে সে ওখানে ঘনীভূত করে দিল জায়গাটাকে, তাহলে এইখানে গোটা এনার্জিটা কিন্তু কনসেন্ট্রেট হয়ে গেল, এই এনার্জি ওখানে চলে গেল, ওই জায়গাটা ঘনীভূত হয়ে গেল, আর জায়গাটা তনুভবন হয়ে গেল। মানে এইখানে যে গ্যাপ তৈরি হলো, এটাকে বলা হয় তনুভবন, আর এখানে যে ঘন হয়ে গেল, এটাকে বলে ঘনীভবন। ঠিক আছে, এটাকে বলছে ঘনীভবন, ঘনীভবন, এটাকে বলছে তনুভবন, তনুভবন। তো পরপর দুটো যে ঘনীভবন, পরপর দুটো ঘনীভবন তো হবে, কারণ এটা তো কাঁপছে, তুমি কথা বলছো আর এটা কাঁপছে, তাই না? এই যে গ্যাপ হয়ে যাচ্ছে, আর ওখানটা ঘন হচ্ছে, ওই ঘনটা তো আমি দেখাচ্ছি না, মানে ওখানে পাশের লেয়ার ঘন হয়ে যাচ্ছে তো,
কিন্তু সেই পাশেটা তো চুপ না, সে ধাক্কা খাওয়ার পর আবার তো সেও গ্যাপ করছে, তাই না, পরের এনার্জি নেওয়ার জন্য, তাই না? তাহলে এই যে ঘনীভবনটা হলো, সেই ঘনীভবনটা আস্তে আস্তে মুভ করবে, ঠেলা মারলো চলে গেল, আবার ঠেলা মারলো আবার চলে গেল, তাহলে এখানে বারবার ঘনীভবন তৈরি হচ্ছে, এবং সেই ঘনীভবনটা একটু পর এখানে তৈরি হচ্ছে, অর্থাৎ এই ঘনীভবনটা এখানে ট্রান্সফার হচ্ছে, এখানে নতুন একটা ঘনীভবন সৃষ্টি হচ্ছে, ঝুপুস 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 ঝুপুস, 2 নম্বর ঘনীভবন, আর 1 নম্বর ঘনীভবন এখানে চলে গেছে, ঝুপুস ঝুপুস, আরেকবার করে এখানে আবার 3 নম্বর ঘনীভবন, 2 নম্বরটা এখানে চলে গেছে, 1 নম্বরটা এখানে চলে গেছে, ঝুপুস ঝুপুস ঝুপুস, 1 নম্বরটা আরো গিয়ে গেছে, এখানে 2 নম্বর, এখানে 3 নম্বর, এখানে 4 নম্বর ঘনীভবন চলে এসেছে। তাহলে এইভাবে এটা এগোতে থাকে, ঘনীভবন যেখানে হচ্ছে সেখানে এনার্জিটা কনসেন্ট্রেটেড থাকে, বুঝা গেছে? তাহলে এই যে পরপর দুটো ঘনীভবনের মধ্যে যে দূরত্ব, সেটাকেও আমরা ল্যামডা বলতে পারি বা তরঙ্গ দৈর্ঘ্য বলতে পারি। এটা আবার অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যের ডেফিনেশন। তাহলে তির্যক তরঙ্গ হলে তরঙ্গ দৈর্ঘ্যের ডেফিনেশন হচ্ছে দুটো তরঙ্গ শীর্ষের মধ্যে যে দূরত্ব বা দুটো তরঙ্গ পাদের মধ্যে যে দূরত্ব। আর অনুদৈর্ঘ্য তরঙ্গ হলে পরে তরঙ্গ দৈর্ঘ্য মানে হচ্ছে দুটো পরপর ঘনীভবন বা দুটো পরপর তনু ভবনের মধ্যে যে দূরত্ব, দুটো পরপর তনু ভবনের মধ্যে দূরত্ব হচ্ছে এটা থেকে এখানে দূরত্ব, এটাকেও আমরা ল্যামডা বলতে পারি, বোঝা গেল? আর অ্যাজ এ হোল সেটা তোমার অনুদৈর্ঘ্য তরঙ্গই হোক বা তির্যক তরঙ্গই হোক, যাই হোক না কেন, অ্যাজ এ হোল তুমি বলতেই পারো যে 1 সেকেন্ড সময়ের মধ্যে, সরি, একবার পূর্ণ কম্পন হতে যে সময় লাগে সেই সময়ের মধ্যে শব্দ তরঙ্গ যতটা এগিয়ে যায় তাকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলি, বোঝা গেছে? এরপরে আমরা আলোচনা করছি তরঙ্গ বেগ। তরঙ্গ বেগ কিছুই না, যেমন বস্তুর বেগ হয় তেমনি তরঙ্গের বেগ। একটা তরঙ্গ 1 সেকেন্ডে যত এগোবে তাকে বলে তরঙ্গের বেগ। একটা সাইকেল 1 সেকেন্ডে যত দূর যায় সেটা হচ্ছে সাইকেলের বেগ। একটা মানুষ 1 সেকেন্ডে যত দূর যায় সেটা হচ্ছে মানুষের বেগ। একটা বেড়াল মানুষ 1 সেকেন্ডে যত দূর যায় সেটা বেড়ালের গতিবেগ। একটা বাইক 1 সেকেন্ডে যত দূর যায় সেটা বাইকের গতিবেগ। তাহলে একটা তরঙ্গ 1 সেকেন্ডে যত দূর যাবে সেটা তরঙ্গের গতিবেগ, ঠিক আছে, হয়ে গেল। এই তরঙ্গের গতিবেগকে আমরা ভি দিয়ে প্রকাশ করি, বোঝা গেছে? আর এই গতিবেগের একক কি হবে? অবশ্যই মিটার পার সেকেন্ড হতে পারে বা সেন্টিমিটার পার সেকেন্ড হতে পারে একক। মিটার পার সেকেন্ড হচ্ছে এসআই পদ্ধতি, সেন্টিমিটার পার সেকেন্ড হচ্ছে সিজিএস পদ্ধতি। ওকে, তো স্টুডেন্টস এইবার আমরা কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্য এবং তরঙ্গ বেগের মধ্যে সম্পর্ক কি এটা বুঝবো। স্টুডেন্টস আমরা ধরলাম কম্পাঙ্ক হচ্ছে এফ, মানে যে মিডিয়ামটা কাঁপছে 1 সেকেন্ডে এফ বার কাঁপছে, মিডিয়ামের কণাগুলো 1 সেকেন্ডে এফ বার কাঁপছে, বেশ। তাহলে তার কম্পাঙ্ক আমি ধরলাম এফ। দেখো এফ মানে কি লিখে রেখেছি, 1 সেকেন্ডে পূর্ণ কম্পন সংখ্যা, ঠিক আছে, বেশ বেশ। তাহলে মিডিয়ামটা এফ বার কাঁপছে, ধরলাম এফ বার কাঁপছে। আচ্ছা আচ্ছা, ভালো করে ভাবো তো, আমি তো বলেছি যে একবার যদি কাঁপে তাতে যে মানে একবার যদি কাঁপে না, মানে একবার কাঁপতে যে সময় লাগে সেই সময় যে দূরত্ব যায় সেটা হচ্ছে ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য। একবার কাঁপলো ল্যামডা চলে গেলো, আরেকবার কাঁপলো আবার ল্যামডা গেলো, আবার কাঁপলো ল্যামডা চলে গেলো। প্রতিবার কাঁপছে যখন, তখন প্রতিবারই তো সে ল্যামডা 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 করে দূরত্বটা এগোচ্ছে, মানে এনার্জিটা ল্যামডা দূরত্ব করে এগোচ্ছে। একবার কাঁপলে যদি ল্যামডা দূরত্ব এগোয়, তাহলে এফ বার কাঁপলে অর্থাৎ তরঙ্গ মানে সরি অর্থাৎ যে কম্পাঙ্ক ততবার কাঁপলে তত দূর যাবে। একবার কাঁপলে ল্যামডা যায়, তাহলে এফ বার কাঁপলে এফ ল্যামডা যাবে। দেখো তাই লিখেছি, একটি পূর্ণ কম্পনের সময় তরঙ্গ দেয় তরঙ্গ ল্যামডা দূরত্ব যায়, তাহলে এফটি পূর্ণ কম্পনের সময় তরঙ্গ হতে যদি কত দূর যাবে, একটা যদি ল্যামডা হয় তাহলে এফটার জন্য এফ ল্যামডা দূরত্ব যাবে, যাবে তো, ঠিক? তাহলে এফটি পূর্ণ কম্পনে তরঙ্গ এফ ল্যামডা যাবে। আচ্ছা, এফটা যে পূর্ণ কম্পন হচ্ছে তাতে সময় কত লাগে? 1 সেকেন্ড লাগে। কেন না, আমরা তো জানি যে কম্পাঙ্কটাকে এফ ধরেছি আমরা, কম্পাঙ্ককে যদি এফ ধরে থাকি তার মানে 1 সেকেন্ডে এফ বার কাঁপছে, আর প্রতিবার কাঁপলে ল্যামডা করে যাচ্ছে। 1 সেকেন্ডে এফ বার কাঁপছে, প্রতিবার কাঁপলে ল্যামডা দূরত্ব যাচ্ছে। 1 সেকেন্ডে এফ বার কাঁপছে, প্রতিবার কাঁপার জন্য ল্যামডা দূরত্ব যাচ্ছে। তাহলে 1 সেকেন্ডে কত দূর যাচ্ছে বলো তো? 1 সেকেন্ডে কত দূর যাচ্ছে? সেটাই বেগ না? 1 সেকেন্ডে যত দূর যাচ্ছে সেটাই তো বেগ। 1 সেকেন্ডে এফ বার কাঁপছে আর প্রতিবার কাঁপলে ল্যামডা করে দূরত্ব যাচ্ছে, তাহলে 1 সেকেন্ডে কত দূর যাচ্ছে? খুব সহজ, 1 সেকেন্ডে যদি এফ বার কাঁপে তাহলে এফ ল্যামডা দূরত্ব যাচ্ছে, কারণ একবার কাঁপলে তো ল্যামডা দূরত্ব যায়, তাহলে এফ বার কাঁপলে এফ ল্যামডা দূরত্ব যাবে। আবার ওই এফ বার কাঁপতে 1 সেকেন্ড সময় তো লাগছে, তাহলে 1 সেকেন্ডে আমি বলতে পারি এফ ল্যামডা দূরত্ব যাচ্ছে। অর্থাৎ কিনা শব্দের বেগ হচ্ছে এফ ইন্টু ল্যামডা। তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কম্পাঙ্ক যদি গুণ করে দাও তুমি সঙ্গে সঙ্গে তরঙ্গের বেগ পেয়ে যাবে। দেখো সেটাই আমরা করেছি। একটি পূর্ণ কম্পনের সময় লাগে, একটি পূর্ণ কম্পনের তরঙ্গ যায় ল্যামডা দূরত্ব, তাহলে এফটি পূর্ণ কম্পনের তরঙ্গ যাবে এফ ল্যামডা দূরত্ব। আবার এফটি কম্পন হবে হতে সময় লাগে 1 সেকেন্ড, কারণ এফটাই তো কম্পাঙ্ক। অর্থাৎ বলা যায় যে 1 সেকেন্ডে এফ ল্যামডা দূরত্ব যায়, অর্থাৎ তরঙ্গের বেগ হচ্ছে ভি সমান এফ ল্যামডা। ওকে, এই প্রমাণটাও কিন্তু পরীক্ষায় করতে দেয়। আশা করি তোমরা প্রমাণটা কি করে হলো বুঝতে পারবে। ওকে, এবার এই যে ফর্মুলা, এই ফর্মুলার উপর বেস করে কিন্তু তোমাদের সহজ সহজ কিছু অঙ্ক করতে দেওয়া হয়। এই চ্যাপ্টারটা পুরোপুরি যখন শেষ হয়ে যাবে, এই চ্যাপ্টারে কিরকম কিরকম অঙ্ক আসে সেটাও আমি আলোচনা করে দেবো। ওকে স্টুডেন্টস, ক্লাসটা আমি এখানেই শেষ করছি। যারা ভিডিওটা আজকে প্রথম দেখবে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর অবশ্যই ভিডিওটাকে লাইক করো, আর বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওতে কি আলোচনা হবে? নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব প্রতিধ্বনি, ইকো, রিভারবারেশন। প্রতিধ্বনি শুনতে মিনিমাম কতটা ডিস্টেন্স দরকার এবং প্রতিধ্বনি দিয়ে কি কি অ্যাপ্লিকেশন আমরা করি, ঠিক আছে, যেমন স্টেথোস্কোপ আছে,
সমুদ্রের গভীরতা মাপার ব্যাপার আছে, বিমানের উচ্চতা মাপার ব্যাপার আছে, ইউএসজি আল্ট্রাসোনোগ্রাফি করার ব্যাপার আছে। এই প্রত্যেকটা জিনিস আমরা পরের ক্লাসটায় বুঝবো। ওকে, স্টুডেন্টস টাটা, দেখা হচ্ছে নেক্সট ক্লাস।